স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এলআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের নবম শ্রেণীর গণিতের 17 অধ্যায়ের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য দেখাবো। দেখো, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য প্রথমে আমরা জানব সমবিন্দু কাকে বলে। সমবিন্দু হচ্ছে যদি তিনটে বা তার অধিক সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়, তখন তাদেরকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। আর বিন্দুটা হচ্ছে সম্পাদ বিন্দু। দেখো, তিনটি বা তার অধিক সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে তখন এই সরলরেখাগুলোকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। তাহলে আমাদের উপপাদ্য হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এখন আমরা এখানে যে উপপাদ্যগুলো করব সেগুলো হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত কিছু উপপাদ্য আছে। ত্রিভুজ সংক্রান্ত বলতে দেখো, ত্রিভুজের তিনটে বাহুর ওপর আমরা তিনটে লম্ব আঁকবো। দেখা যাবে যদি আমরা ওই তিনটে বাহুর মধ্যবিন্দু থেকে লম্ব তিনটে আঁকি, তাহলে এই লম্ব তিনটে একটা বিন্দুতে মিলিত হবে। তিনটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত লম্ব তিনটে একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে বাহুর মধ্যবিন্দু বলছি, আর ওই মধ্যবিন্দু থেকে লম্ব বলছি। তার মানে এই লম্বটা শুধু লম্ব নয়, যে বাহুর থেকে আঁকছি, যেহেতু তার মধ্যবিন্দু থেকে আঁকছি, তার মানে এটা লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ একটা বাহুর মধ্যবিন্দু থেকে লম্ব আঁকলে সেটাকে আমরা বলছি লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। একইভাবে কোণগুলোর যদি সমদ্বিখণ্ডক টানি, তাহলে সেই ত্রিভুজের কোণ তিনটের সমদ্বিখণ্ডকও একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে কোণের অন্তর সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। আবার দেখা গেল ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর ওপর লম্ব টানি, তাহলে সেই লম্ব তিনটেও একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তিনটেও সমবিন্দু। আবার ত্রিভুজের মধ্যমা টানলে সেই মধ্যমা তিনটেও একটা বিন্দুতে মিলিত হবে, যেখানে আমরা বলবো মধ্যমাত্রয় সমবিন্দু। যাক, একে একে আমরা শিখব। তাহলে ফার্স্ট আমরা যেটা শিখব, যে কোনো ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে? তাহলে এখন আমরা প্রথম যেটা করব, যে কোনো ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে? তাহলে আমরা উপপাদ্য করার সময় যে উপপাদ্যটা করব সেটা হচ্ছে সাধারণ সূত্র বা সাধারণ নির্বচন আকারে লিখব। যে কোনো ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু, তাহলে তিনটে বাহুর তিনটে লম্ব সমদ্বিখণ্ডক হবে। সেই জন্য লেখা আছে যে কোনো ত্রিভুজের বাহুর বা বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র, এটাকে আমরা প্রুভ করব। এইবার আমরা সাধারণ সূত্রের পর এটাকে চিত্র আঁকবো, ছবি। তাহলে চিত্রটা কি? দেখো, একটা ত্রিভুজ, ধরা যাক
ত্রিভুজ এবিসি এর এবি, বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। আমরা এখানে প্রথমেই বলেছি যে বাহুর লম্ব সমাধিখণ্ডক, অর্থাৎ বাহুর মধ্যবিন্দু থেকে লম্ব টানব, ঠিক আছে। তাহলে এইবার ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই নিয়েছি, এসি বাহুর মধ্যবিন্দু এফ নিয়েছি। এবার এই মধ্যবিন্দু থেকে আমরা লম্ব টানলে প্রমাণ করতে হবে এই লম্ব তিনটে সমবিন্দু হবে। বুঝে গেল? তাহলে এগুলো আমরা প্রদত্ত প্রামাণ্য লিখব। তাহলে প্রদত্ত, ধরা যাক ত্রিভুজ এবিসি এর এবি, বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই ও এফ। যথাক্রমে মানে এ বি এর ওপর ডি, বিসি এর মধ্যবিন্দু ই আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। বুঝে গেল? এইটা প্রদত্ত প্রামাণ্য ডি, ই ও এফ বিন্দু থেকে অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। এখন দেখো ডি, ই ও এফ বিন্দু থেকে অঙ্কিত লম্ব তিনটে সমবিন্দু। এইবার আমি ডি বিন্দু থেকে আর ই বিন্দু থেকে দুটো লম্ব টানলাম, যারা পরস্পরকে ধরে নাও ও বিন্দুতে ছেদ করলো। এখন আমি যদি এফ বিন্দু থেকেও লম্ব টেনে দিই তাহলে তো উপাদ্য প্রমাণই হয়ে গেল, তাই না? তাহলে আমি সঙ্গে এখন প্রমাণ করার আগেই বলতে পারি না, কিন্তু যদি দুটো সরলরেখা সমান্তরাল যদি না হয় তাহলে তারা পরস্পরকে ছেদ করবে। সেই জন্য আমি বললাম ডি ও ই বিন্দু দিয়ে অঙ্কিত লম্ব দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি কি করব? এখন ও কমা এফ যুক্ত করে দেবো। যদি প্রমাণ করতে পারি ও এফটা এসির ওপর লম্ব, তাহলে আমার উপপাদ্যটা প্রমাণিত হবে। তাহলে এখানে আমার প্রমাণ করার ব্যাপার হচ্ছে যে ও এফ যুক্ত করে দিলাম, ও এফটাকে লম্ব প্রমাণ করব আমি। বুঝে গেল? তাহলে ওই জন্য কী লিখব? যে ধরা যাক ডি ও ই বিন্দু দিয়ে অঙ্কিত লম্ব দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ডি ও ই বিন্দু দিয়ে অঙ্কিত লম্ব দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন ও কমা এফ যুক্ত করলাম। যদি প্রমাণ করা যায় ওএফ লম্ব এসি, তাহলে উপপাদ্যটি প্রমাণিত হবে। বুঝে গেল? তাহলে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? যে কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। প্রথমেই বলেছি দেখো সমবিন্দু সরলরেখা কাকে বলে? যে তিনটি বা তার বেশি সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়
তাহলেই তারা হচ্ছে সমবিন্দু সরলরেখা। তার মানে এখানে সমবিন্দু মানে দেখাতে হবে যে তিনটে লম্ব সমদ্বিখণ্ডকই একটা বিন্দুতে মিলিত হচ্ছে। লম্ব সমদ্বিখণ্ডক মানে যে বাহুর ওপর লম্ব আবার সেই বাহুরই সমদ্বিখণ্ডক, অর্থাৎ সেই বাহুর মধ্যবিন্দু থেকে লম্ব। সেই জন্য আমরা কী করেছি, তিনটে বাহুরই মধ্যবিন্দু নিয়েছি, যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ মধ্যবিন্দু থেকে লম্ব, তবে এই লম্বটা এই বাহুর ওপর লম্ব, পাশাপাশি এর আবার সমদ্বিখণ্ডক, যেহেতু এটা মধ্যবিন্দু। বোঝা গেল? তাহলে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। তাহলে চিত্রটা আঁকলাম। ধরা যাক ত্রিভুজ এ বি সি এর এ বি, বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ, এরা মধ্যবিন্দু। এখন আমি কি করব, ডি আর ই বিন্দু দিয়ে লম্বটা টানবো, যারা একটা বিন্দুতে ছেদ করবে। এইবার আমি ও আর এফ যুক্ত করলাম, তার মানে ও এফও ও বিন্দুতেই ছেদ করে আছে। কিন্তু ও এফটা আমি লম্ব সেটা বলছি না, এখন লম্ব বললে তো প্রমাণ করার দরকারই হচ্ছে না। আমি প্রমাণ করব ও এফটাও লম্ব, ওডিটাও লম্ব, ওইটাও লম্ব, অর্থাৎ ডি বিন্দু দিয়েও লম্ব টানলাম, ই বিন্দু দিয়েও লম্ব টানলাম, যারা ও বিন্দুতে ছেদ করলো। এখন ও এফ যুক্ত করলাম। যদি প্রমাণ করতে পারি ও এফ এসি এর ওপর লম্ব, তাহলে আমার উপপাদ্যটা প্রমাণিত হবে। বোঝা গেল? এবার দেখো অঙ্কন। অঙ্কন কি আছে, আমরা কি করব, এই যে এই লাইনগুলো যুক্ত করে দেবো, ও এ, ও বি, ও সি। তাহলে ও যেটা লিখলাম, যেটা অঙ্কন করলাম, সেটা এখানে লিখব ও কমা এ। দেখো ও কমা এ দেবে, ও এ হয় না, ও একটা বিন্দু, এ একটা বিন্দু, সেই জন্য আমরা এখানে কমা দেবো। তারপর ও কমা বি এবং ও কমা সি যুক্ত করা হলো। হয়ে গেল? তাহলে এটা হচ্ছে আমার অঙ্কন, ও কমা এ, ও কমা বি, ও কমা সি। যখন দুটো বিন্দু আমরা যোগ করব, লিখব, তখন মাঝখানে ওদের কমা দেব। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা দেখো প্রমাণে যাব। দেখো প্রমাণ খুব সোজা। আমরা কি করব, প্রথমে এ বি বাহুর ওপর যে দুটো ত্রিভুজ আছে, দেখো এ বি বাহুর ওপর ও এ ডি আর ও ডিবি, এই দুটো, বা ও এ ডি ও বিডি, এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে সর্বসম করব। আমরা সর্বসমতার নিয়ম জানি। দুটো ত্রিভুজকে সর্বসম করার শর্ত, এক নম্বর হচ্ছে কোকো বা, যেটাকে আমরা বলি অ্যাঙ্গেল সাইড, এ একটা শর্ত হয়। দু নম্বর হচ্ছে বা, সাইড অ্যাঙ্গেল সাইড। তিন নম্বর হচ্ছে বা এস। অর্থাৎ যদি দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান হয়, একটা করে বাহু সমান হয়, তাহলেও ত্রিভুজদ্বয় সর্বসম হয়। আবার দুটো করে বাহু সমান, একটা করে কোণ সমান, তাহলেও ত্রিভুজদ্বয় সর্বসম, মানে আর যা যা পড়ে থাকে সব সমান। আর যদি ত্রিভুজের তিনটে বাহু সমান হয়, তাহলে ত্রিভুজের আর সব সমান, অর্থাৎ তিনটে কোণও সমান, তাদের ক্ষেত্রফলও সমান। এটা আমরা জানি সর্বসমতার নিয়ম। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কী কী সমান পাই দেখি। ঠিক আছে, প্রমাণে দেখো। তাহলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি এর মধ্যে দেখো কী কী সমান পাচ্ছি। এইটা মধ্যবিন্দু বলাই আছে, এডিটা মধ্যবিন্দু আমার বলাই আছে। ঠিক আছে, তাহলে যেহেতু যদি মধ্যবিন্দু হয়, তার মানে কী হবে, এই বাহুও যা, এই বাহুও তাই। বোঝা গেল? তাহলে দেখো এডি সমান বিডি, এটা যেহেতু বলা আছে শিকার, যেহেতু ডিটা মধ্যবিন্দু, ডি এ বি এর মধ্যবিন্দু থেকে লম্ব। একইভাবে দেখো এইটা যেহেতু লম্ব, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে কোণ
ও ডি সমান সমান কোণ ও ডি বি, প্রত্যেককেই সমকোণ, প্রত্যেককেই সমকোণ। তাহলে বা কো, বা এই দেখো ওডি সাধারণ বাবু, ওডি সাধারণ। তাহলে বা কো বা শর্ত হয়ে গেল, তার মানে ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব কি লিখব? ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি, যেই সর্বসম। অতএব আমি কি লিখতে পারি? অতএব ও এ সমান ওবি, ও এ সমান ওবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বুঝে গেল? বেশ, দেখো আমি সিস্টেমটা বলছি। প্রথম মনে রাখবে এবি বাহুর ওপর যে দুটো ত্রিভুজ আঁকে তাকে আমরা সর্বসম করব। তারপর চলে যাবো, এবার হয়ে গেল এখান থেকে আমরা ও এ সমান ওবি প্রুভ করতে পারলাম। এইবার আমরা চলে যাব বিসি বাহুর ওপর যে দুটো ত্রিভুজ আছে। আবার ত্রিভুজ বিওই ও ত্রিভুজ সিওই এর মধ্যে একই জিনিস। দেখো এইটা মধ্যবিন্দু, তাই তো? তার মানে কী কী যুক্তি আছে আমার কাছে? সি বিই সমান সি, বিই সমান সিই, এটা শিকার। বা লিখতে পারো বিসি এর মধ্যবিন্দু ই, ঠিক আছে? এটা লিখতে পারো বিসি এর যুক্তি হিসেবে, যেহেতু বিসি এর মধ্যবিন্দু ই, অথবা শিকার লিখে দিতে পারো। বুঝে গেল? ঠিক একইভাবে দেখো, এটা লম্ব বলেছি আমি, এটাও লম্ব টেনেছি, এটাও লম্ব টেনেছি, তার মানে এই কোনো 90, এই কোনো 90। তাহলে কোণ ও ও ই বি, তাহলে ও ই বি ও ই বি ও ই সি সমান সমান কোণ ও ই সি, প্রত্যেককেই সমকোণ। বুঝে গেল? এবার দেখো বা কো বা ওই সাধারণ, ও ই সাধারণ, তাহলে বা কো বা শর্ত, তাই তো? আচ্ছা, এখানে এই সর্বসমতা যেটা হলো, পাশে শর্তটা লিখে দেবে, ঠিক আছে? যেমন শর্ত হিসেবে তুমি এখানে বা কো বাম, অর্থাৎ সাইড এস এ এস শর্তে। তাহলে এখানেও তাই, ত্রিভুজ বিওই সর্বসম ত্রিভুজ সিওই এস এ এস শর্তে। তাহলে যেই ত্রিভুজদ্বয় সর্বসম, অমনি আমি এখান থেকে বলে দিলাম কি? অতএব ও বি সমান ও সি, ও এ সমান ও বি, এটা 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে অতএব 1 ও 2 হতে পাই কি পাবো? দেখো ও এ সমান ও বি সমান ও সি, অর্থাৎ ও এ সমান ও সি, ও এ সমান ও সি, ও এ সমান ও বি, আবার ও বি সমান ও সি, মানে ও এ সমান ও বি সমান ও সি, অর্থাৎ ও এ সমান ও সি। তাহলে ও এ সমান ও সি পেলাম। এবার এই দুটো ত্রিভুজে চলে আসবো আমরা। এখন ত্রিভুজ সিও ও এ এফ ও ত্রিভুজ ও সি এফ এর মধ্যে দেখো কী কী সমান আছে। দেখো এটা তো মধ্যবিন্দু বলাই আছে, তাহলে আমরা কী লিখব? এ এফ সমান সি এফ, এফ এসি এর, যেহেতু এফ এসি এর মধ্যবিন্দু। বুঝে গেল? আবার দেখো এইটা আমরা প্রমাণ করলাম
ও এ সমান ওসি, ও এ সমান ওসি, এটা আমরা প্রমাণ করলাম, পূর্বে প্রমাণিত, পূর্বে প্রমাণিত। আর দেখো ওএফটা সাধারণ, ওএফ সাধারণ বাহু, অতএব ত্রিভুজ ও এ এফ সর্বসম ত্রিভুজ ও সি। যেই ত্রিভুজদ্বয় সর্বসম আমি বলে দিলাম এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ, অতএব কোণ ও এফ এ সমান সমান কোণ ও এফ সি। কিন্তু দেখো এই দুই কোণের সন্নিহিত বাহুর বহিস্থ বাহু দুটো একটাই সরলরেখা, এই দুই সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একটাই সরলরেখা। তাহলে অতএব আমরা এখান থেকে কী লিখতে পারি, অতএব কোণ ও এফ এ প্লাস কোণ ও এফ সি সমান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। যদি দুটো বহিস্থ কোণের যদি দুটো সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটো একটাই সরলরেখা হয়, ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো যেহেতু এই দুই কোণের বহিস্থ বাহু দুটি একটি সরলরেখা, ব্যাস। তাহলে এখানে দেখো আমরা কী পেয়ে গেলাম, কোণ ও এফ এ সমান সমান কোণ ও এফ সি সমান 180 ডিগ্রি বাই 2, কেটে গেলে কত হয়, 90 ডিগ্রি, ব্যাস। 90 ডিগ্রি মানে এই কোণ দুটো সমকোণ, তাহলে অতএব সমকোণ সংলগ্ন, তাহলে এই কোণটা সমকোণ, এই কোণটাও সমকোণ, তাহলে এই যে সাধারণ বাহুটা কী হবে, লম্ব হবে, তাহলে লম্বের উভয় পার্শ্বস্থ কোণগুলো কী হয়, সমকোণ হয়। তাহলে অতএব ও এফ লম্ব এসি, এটাই আমার প্রুফ ছিল, এটাই আমার প্রুফ ছিল, বুঝে গেল? তাহলে দেখো আমরা প্রমাণটা কীভাবে করলাম আরেকবার রিপিট করে দিই। প্রথমে আমরা এই যে বাহুটা আছে এই বাহুর ওপর দুটো ত্রিভুজকে সর্বসম করব, তারপর এই বাহুটার ওপর দুটো ত্রিভুজকে সর্বসম করব, এই দুটো সর্বসম থেকে আমরা কি পেয়ে যাব, ও এ সমান ও সি। সর্বসমতার এখানে দুটোর ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লাই হচ্ছে, যে এই যে দুটো ত্রিভুজের মধ্যে আমরা এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমকোণ বলে সমান, এটা সাধারণ ত্রিভুজদ্বয় সর্বসম, এই বাহু সমান এই বাহু। একইভাবে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো এই বাহু সমান এই বাহু, অতএব এই বাহু সমান এই বাহু। এইবার লাস্টে আমরা এর দুটো ত্রিভুজকে সর্বসম করতে যাচ্ছি। দেখো বা শর্ত কীরকম, যে আমরা এখানে প্রমাণ করলাম এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এইটা যেহেতু মধ্যবিন্দু এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এইটা সাধারণ বাহু ত্রিভুজদ্বয় সর্বসম। কি শর্ত, ত্রিভুজদ্বয় সর্বসম হচ্ছে এস 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 শর্তে, তিনটে করে বাহুই সমান। যেই ত্রিভুজদ্বয় সর্বসম আমি বলে দিলাম এই কোণের সঙ্গে এই কোণ সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এইবার যদি দুটো সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটো একটাই সরলরেখা হয়, তাহলে এই দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে যেহেতু এদের সমষ্টি 180, তার মানে এটাও 90 এটাও 90, অতএব লম্ব সন্নিহিত কোণই 90 ডিগ্রি হয়, অতএব কী হয়ে গেল, ওয়েভ লম্ব এসি। বুঝে গেল? বেশ, তাহলে এটা আমরা পেলাম ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার দেখো এর পরের উপাদ্যটা আমরা চলে আসি। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু যেমন হয় তেমনি তিনটে কোণ হয়। যে কোনো ত্রিভুজের কোণ তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, এটা 2 নম্বর আমরা করছি। দেখো যে কোনো ত্রিভুজের
কোণ তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক। এখানে দেখো অন্তঃসমদ্বিখণ্ডক বলা আছে, যে কোনো ত্রিভুজের কোণ তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। যেটা বলছিলাম যে অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে একটা কোণের দুটো সমদ্বিখণ্ডক, বাইরের দিকে সেটাকে আমরা বলি বহির্দ্বিখণ্ডক, আর ভেতর দিকে সেটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। বোঝা গেল? এবার আমরা চিত্রটা আঁকবো। ওই একই রকম চিত্র, আগেরটার মতনই প্রায়। ধরা যাক ত্রিভুজ এ বি সি এর কোণ এ আর কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। আমরা কি করব? এই একই কায়দা করব, ও কমা সি যুক্ত করে দেবো। আমরা কিন্তু প্রথমেই কিন্তু এরও অন্তঃসমদ্বিখণ্ডকটা টানবো না, কারণ যদি তিনটে একটা বিন্দুতে মিলিত হয় তাহলে তো উপাদ্য প্রমাণ হয়েই গেল, তাই না? কিন্তু আমাকে এটা প্রমাণ করতে হবে। এবার যেহেতু এই সমদ্বিখণ্ডক দুটো পরস্পর সমান্তরাল নয়, তাহলে তারা একটা বিন্দুতে ছেদ করবেই। দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল না হয় তাহলে তারা একটা বিন্দুতে ছেদ করে। তাহলে ওই জন্য আমি কি বললাম, কোণ এ কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। আমরা একইভাবে ও কমা সি যুক্ত করব। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? যে এই ও সিটাও বা সিওটাও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। এবার অন্তঃসমদ্বিখণ্ডক মানে এই কোণগুলোকে সমান দুভাগে ভাগ করছে, অর্থাৎ এখানে অন্তঃসমদ্বিখণ্ডক বলা আছে মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, একইভাবে এই কোণের সঙ্গে এই কোণ সমান। এইটা আমাকে প্রুভ করতে হবে যে সিওটা কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে উপাদ্যটা প্রমাণিত হবে। বুঝে গেল? তাহলে দেখো আমরা একটু প্রদত্ত প্রামাণ্যটা লিখি। যে প্রদত্ত, ধরা যাক ত্রিভুজ এ বি সি এর কোণ এ ও কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রামাণ্য কি? প্রামাণ্য কোণ এ কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এখন ও কমা সি যুক্ত করা হলো। ও কমা সি যুক্ত করা হলো। যদি প্রমাণ করা যায় সিও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, তবে উপাদ্যটি প্রমাণিত হবে।
কি বোঝা গেল? ঠিক আগেরটার মতো একই জিনিস করলাম। প্রথমেই অন্তঃসমাধিখণ্ডক দুটো একটা বিন্দুতে মিলিত হয়েছে দেখালাম, কারণ আমি প্রথমেই বলবো না তিনটে অন্তঃসমাধিখণ্ডকই একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই তো প্রমাণ হয়েই গেল। কিন্তু আমাকে প্রমাণ করতে হবে অন্তঃসমাধিখণ্ডক তিনটে সমবিন্দু। আমরা দেখালাম কোণে কোণ বিয়ের অন্তঃসমাধিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয় তাহলে একটা বিন্দুতে ছেদ করবেই। তো এখানেও কোণে কোণ বিয়ের অন্তঃসমাধিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। আমরা সি আর ও যুক্ত করে দিয়েছি। এবার যদি প্রমাণ করি যে এই সিওটা সি এর অন্তঃসমাধিখণ্ডক, তাহলে তিনটা অন্তঃসমাধিখণ্ডকই ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ হয়ে গেল। তো সেটাই করলাম যে সি কমা ও যুক্ত করলাম। যদি প্রমাণ করতে পারি সিও কোন সি এর অন্তঃসমাধিখণ্ডক, তাহলে আমার উপপাদ্যটা প্রমাণিত হবে। বুঝে গেল? এবার দেখো আমরা অঙ্কন করব। অঙ্কন এখানে কি আছে? এই যে ও বিন্দু আছে, ও বিন্দু থেকে এ বির ওপর একটা লম্ব টানব, একটা বিসির ওপর লম্ব টানব, আর একটা এসির ওপর। তাহলে ও বিন্দু থেকে এ বির ওপর ওডি, বিসির ওপর ওই, আর এসির ওপর ওএফ লম্ব টানলাম। এটা অঙ্কন, ঠিক আছে? তাহলে ও বিন্দু দিয়ে বা ও বিন্দু থেকে এ বি, বিসি ও এসি বাহুর যথাক্রমে কথাটা ইউজ করব, যথাক্রমে ওডি, ওই ও ওএফ লম্ব অঙ্কন করা হলো। দেখো যথাক্রমে কেন এটা দিলাম? যথাক্রমে দিলাম এ বি এর ওপর ওডি আছে, তাহলে আমি ওই জন্য লিখেছি এ বি, বিসি ও এসি। তার মানে এ বি এর ওপর ওডি, বিসি এর ওপর ওই, আর এসি এর ওপর ওএফ। সেই জন্য আমি যথাক্রমে কথাটা জুড়ে দিয়েছি। বোঝা গেল? এই পর্যন্ত আমার অঙ্কন। তাহলে সাধারণ সূত্র, চিত্র, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন এরকম ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে? তাহলে আবার বলি, সাধারণ সূত্র কী আছে? যে কোনো ত্রিভুজের কোণ তিনটির অন্তঃসমাধিখণ্ডক তিনটে সমবিন্দু, এটা আমার সাধারণ সূত্র আছে। চিত্র আঁকলাম। প্রদত্ত কি? যে ধরা যাক ত্রিভুজ এ বি সি এর কোণে কোণ বি এর অন্তঃসমাধিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে কি? যে ত্রিভুজের কোণ তিনটের অন্তঃসমাধিখণ্ডক তিনটে সমবিন্দু। এখন আমরা কি করব? ও কমা সি যুক্ত করে দেবো। যদি প্রমাণ করতে পারি সিও কোন সি এর অন্তঃসমাধিখণ্ডক, তাহলে উপপাদ্যটা প্রমাণিত হবে। এখন আমরা অঙ্কনে চলে গেলাম। ও বিন্দু থেকে এ বি, বিসি ও এসি বাহুর ওপর যথাক্রমে ওডি, ওই, ওএফ লম্ব অঙ্কন করলাম। বোঝা গেল? এইবার আমরা প্রমাণে চলে যাবো। দেখো দেখো প্রমাণ কি আছে? আমরা দেখো আগের যখন বাহুর লম্ব সমাধিখণ্ডক বলেছিলাম, তাহলে বাহুর ওপর যে দুটো ত্রিভুজ আছে সেই দুটো ত্রিভুজকে দিয়ে সর্বসম শুরু করেছিলাম। এইবার আমরা দেখো কোণের অন্তঃসমাধিখণ্ডক বলেছি তো, তাহলে দেখো কোণের উপর যে দুটো ত্রিভুজ আছে, দেখো কোণ একে ঘিরে কোন দুটো ত্রিভুজ আছে? এই দুটো। তাহলে এই দুটো ত্রিভুজ দিয়ে সর্বসম শুরু করবো। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ বাহুর লম্ব সমাধিখণ্ডক আর কোণের অন্তঃসমাধিখণ্ডক প্রুভ করার সময় একটু কন্ট্রাডিকশান হয়ে যায়। সেই জন্য এটা মনে রাখার জন্য মনে রাখবে যে বাহুর যখন বলেছে, তার ওই নিচের বাহুটার ওপর, অর্থাৎ এ বি বাহুর ওপর যে দুটো ত্রিভুজ আছে সেই দুটো দিয়ে শুরু করব। আর যখন কোণের বলবে, এ কোণের ওপর যে ত্রিভুজ দুটো আছে সেই ত্রিভুজ দুটো সর্বসমতা দিয়ে শুরু করব। তাহলে আমরা দেখো এ কোণের ওপর যে ত্রিভুজ আছে এইটা আর এইটা, তাই না? এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করা শুরু করব। ভালো করে দেখো, এইটা তো সমাধিখণ্ডক ও এ বা এ ও কোণ এর অন্তঃসমাধিখণ্ডক, মানে এই কোণটাও সমান আছে, এই কোণটাও সমান আছে। আবার দেখো এইটা লম্ব টেনেছি, এটাও লম্ব টেনেছি, মানে এটাও 90 আছে, এটাও 90 আছে, আর ও এটা সাধারণ বাহু ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে ওটাই লিখব। তাহলে ত্রিভুজ কোণের যে দুটো ত্রিভুজ আছে
ত্রিভুজ ও এ এফ ও ত্রিভুজ ও এ ডি এর মধ্যে কি কি সমান পাচ্ছি? কোণ ও এ এফ সমান সমান কোণ ও এ ডি, যেহেতু ও এ কোণ, যেহেতু ও এ কমা দেবে কোণ এ এর অন্তঃসমদ্বিখণ্ডক। যেহেতু ও এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, একটু এই দিক থেকে শুরু করি। কোণ ও এ এফ সমান সমান কোণ ও এ ডি, বুঝে গেল? যুক্তি কী দেবে? যেহেতু ও এ বা এ ও কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ পেলাম, ও এফ ও এ ডি। আবার দেখো কোণ ও ডি এ সমান সমান কোণ ও এফ এ, প্রত্যেককেই 90 ডিগ্রি, প্রত্যেককেই 90 ডিগ্রি অঙ্কনানুসারে। তাহলে অঙ্কন অনুসারে প্রত্যেককেই 90 ডিগ্রি, যেহেতু আমরা লম্ব টেনেছি। ও এ সাধারণ, ও এ সাধারণ বাহু হয়ে গেল। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ও এ এফ সর্বসম ত্রিভুজ ও এ ডি। ঠিক আছে? শর্ত কি শর্ত পেলাম? দেখো দুটো কোণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এ এ এস শর্তে। যেই সর্বসম হয়ে গেল, তাহলে আমি কি বলতে পারি? অতএব দেখো ও এফ সমান ও ডি, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান পেয়ে গেলাম। বুঝে গেল? এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এইবার আমরা বি কোণের ত্রিভুজ দুটোই চলে যাব। দেখো আবার ঠিক একই অনুরূপে, এটাই একদম এখানে যা প্রমাণ করলাম এখানেও তাই তাই আছে। দেখো ত্রিভুজ ও বিডি ও ত্রিভুজ ও বিই এর মধ্যে কি কি সমান পাচ্ছ? কোণ ও বিডি সমান সমান কোণ ও বিই, যুক্তি বিও কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। বুঝে গেল? আচ্ছা, ওই একই ও ডিবি সমান সমান কোণ ও ইবি, ও ডিবিও যা ও ইবিও তাই, যুক্তি প্রত্যেককেই সমকোণ অঙ্কন অনুসারে, প্রত্যেককেই সমকোণ অঙ্কন অনুসারে। দেখো ও ডিবিও সমকোণ, ও ইবিও সমকোণ, ও বি সাধারণ, ও বি সাধারণ। অতএব ত্রিভুজ ও বিডি সর্বসম ত্রিভুজ ও বি, তাহলে ও বিডি আর ও বিই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে যেই সর্বসম ওখান থেকে আমি কী লিখতে পারি? অতএব ওডি সমান ওই। তাহলে এখানে ও এফ সমান ওডি এইটা পেয়েছিলাম, এটা 1 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এ এ এস শর্তে সর্বসম, আচ্ছা এটা 2 নম্বর দিয়ে দেবে।
তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো ওএফ সমান ওডি, ওডি সমান ওই, তার মানে ওএফ সমান ওই, ওএফ সমান ওই। তাহলে ওএফ ওই সমান পেলাম। এইবার লাস্ট যেখানে অন্তঃসমাধিখণ্ডকটা প্রুফ করব সেই সি কোণে যে দুটো ত্রিভুজ আছে সেইখানে চলে যাব। বোঝা গেল? তাহলে দেখো এখন ত্রিভুজ সি ও ই ও ত্রিভুজ সি ও এফ এর মধ্যে কি কি সমান পাচ্ছি দেখো। আমরা এখানে দেখো এইটাও লম্ব এটাও লম্ব টেনেছি, তাহলে এই কোণ উভয় 90 ডিগ্রি। এই বাহুর সঙ্গে এই বাহু সমান প্রমাণ করলাম, এইটা সাধারণ বাহু, তাই তো? তাহলে প্রথমে লিখে দিই যেটা প্রমাণ করলাম, ওএফ সমান ও ই পূর্বে প্রমাণিত, পূর্বে প্রমাণিত কোণ দেখো ও ই সি সমান সমান কোণ ও এফ সি, এরা প্রত্যেককেই 90 ডিগ্রি, প্রত্যেককেই 90 ডিগ্রি অঙ্কন অনুসারে। আর ওসি সাধারণ, ওসি সাধারণ বাহু। তাহলে বা কো বা, অতএব ত্রিভুজ সি ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। কি শর্ত? বা কো বা, সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত। তাহলে ত্রিভুজ সিওই সর্বসম ত্রিভুজ সিওএফ, শর্ত কি? এস এ এস অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত, বাক ও বা শর্ত। বোঝা গেল? যেই ত্রিভুজদ্বয় সর্বসম আমি লিখতে পারি এই কোণের সঙ্গে এই কোণ সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে অতএব কোণ ও সি এফ, ও সি এফ সমান সমান কোণ ও সি ই, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব সিও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। প্রমাণিত। এটাই আমার প্রুফ ছিল যে এই সিওকে দেখাতে হবে কোণ সি এর অন্তঃসমদ্বিখ। কোণ সি অন্তঃসমদ্বিখ মানে এই কোণ সমান এই কোণ। বোঝা গেল? তাহলে একই সিস্টেম প্রমাণে বারবার বলছি, যখন আমরা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক প্রমাণ করব তখন এ কোণের যে দুটো ত্রিভুজ আছে সেই দুটো ত্রিভুজ থেকে সর্বসম শুরু করব। তাহলে এই কোণের ত্রিভুজ দুটো এই কোণের সঙ্গে এই কোণ সমান, কারণ এটা দেওয়া আছে শিকার অঙ্কন অনুসারে এরা প্রত্যেককেই সমকোণ, এটা সাধারণ বাহু, ত্রিভুজদ্বয় সর্বসম। একই শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম থেকে পেলাম এইটা সমান এইটা, এই দুটো ত্রিভুজ সর্বসম থেকে পেলাম এই বাহুর সঙ্গে এই বাহু সমান, অতএব এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, তার মানে এই বাহু দুটোও সমান পেয়ে গেলাম। এবার এই দুটো ত্রিভুজে চলে গেলাম, এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু প্রমাণ করলাম। আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, প্রত্যেককেই এরা 90 ডিগ্রি লম্ব টেনেছি বলে, আর ত্রিভুজ এটা সাধারণ বাহু, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, যেই সর্বসম অতএব এই কোণ সমান এই কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব সিও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। ত্রিভুজদ্বয় সর্বসম যে হয়ে গেল, তাহলে এই দুটো কোণ সমান বলে দিলাম। তাহলে অতএব এই দুটো কোণ সমান মানে কোণ সি কে সিও দুভাগে ভাগ করলো, অর্থাৎ সিও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। বোঝা গেল? উপাদানটা প্রমাণিত। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। আজকের ক্লাস এই পর্যন্তই, এর পরের অংশটা পরবর্তী ভিডিওতে তোমরা পাবে। আর এই চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টার থেকে অঙ্ক পেতে গেলে LRNR.in থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো এবং সেখান থেকে সংগ্রহ করো।